সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এয়ার ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই চ্যানেলটি এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে, আমরা যখন কোনো ভবনে কাজ শুরু করি, তখন আমরা কিন্তু নিজে জানি না যে আমাদের প্ল্যানটি কি রকম হবে, আমাদের কস্টিং কি রকম হবে। এই বিষয়ে কিন্তু যারা নতুন বাসা করে তাদের কিন্তু অভিজ্ঞতা জিরো বললেই চলে। তখন সেই মালিক পক্ষ দেখবেন প্রথমে একজন সাব ঠিকাদার বা মিস্ত্রির কাছ থেকে পরামর্শ নিতে যায় যে আমি এত বেডরুমে একটা বাসা করব বা এত শতাংশের মধ্যে বাসা করব, আমার কস্টিং খরচ কত হতে পারে বা কত টাকা যাবে। দেখবেন ম্যাক্সিমাম 90% মিস্ত্রি বা সাব ঠিকাদার আপনাকে একটা এলোমেলো হিসাব দিয়ে দিবে কস্টিং, যাতে করে আপনি কাজটা স্টার্ট করবেন সেই রকম কিছু কথা বলবে আপনাকে। কিন্তু যারা অভিজ্ঞতা সম্পূর্ণ মিস্ত্রি, সাব ঠিকাদার, তারা ভালো বোঝেন এবং মানুষকে সুপরামর্শ দেয়, তারা আপনাকে সুন্দরভাবে গোছাই দিয়ে একটা এস্টিমেট বা কস্টিং বলে দিবে যে ভাই, আপনার বাসাটা করতে এত টাকা কস্টিং হতে পারে এবং আমার মজুরি এত টাকা। আর যখনই দেখবেন যে আরেক অন্য মিস্ত্রি বা সাব ঠিকাদার আপনাকে এলোমেলো হিসাব দিচ্ছেন, যেখানে 20 লাখ টাকা লাগতে পারে সেখানে বলতেছে আপনাকে 10 লাখ বা 5 লাখ, তাহলে বুঝতে হবে উনি আপনাকে একটি বিপদের ফাঁদে ফেলিয়ে দিচ্ছে। সাপোজ আপনার ভবনটিতে কস্টিং হবে 20 লক্ষ টাকা, আপনার হাতে আছে 10 লক্ষ টাকা। এখন মিস্ত্রি যদি আপনাকে বলে যে ভাই আপনার এই ভবনটি 8-10 লাখের মতো হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আপনি কিন্তু ওই কনফিডেন্সে কাজটা শুরু করলেন, কিন্তু কাজ শুরু হওয়ার পরে দেখবেন আপনি মাঝ রাস্তায় আটকে গেছেন। এতে করে মিস্ত্রির লাভ, যে কয়েকদিন মিস্ত্রি বা সাব ঠিকাদার আপনার ওখানে কাজ করলো, সে তার মজুরি বা সে তার হাজিরা টাকাটা সে তুলে নিল। এতে করে কি হলো, আপনি কিন্তু আর কাজ এগিয়ে নিতে পারলেন না। আর যদি আপনি ভালো একজন মিস্ত্রি বা সাব ঠিকাদার বা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতেন, কত টাকা বাজেট হবে আপনার, তার রুম কত টাকা বাজেট, আপনার কলম থেকে বেস পর্যন্ত কত টাকা লাগতে পারে, কলম থেকে কলম করে ছাদ করা কত টাকা, ফিনিশিং কত টাকা, এটা যদি পার্ট টু পার্ট সুন্দরভাবে আপনি একটা আনুমানিক এস্টিমেট নিতে পারতেন, তাহলে আপনার এই ভুলটা হতো না। আমার ভিডিওটি করার এটাই উদ্দেশ্য, আপনাদেরকে জানার জন্য যারা বাড়ির মালিক রয়েছে, যারা নতুন বাসা করবেন বা বাসার কাজ শুরু করবেন, আগে নিজের মাইন্ডকে প্রশ্ন করবেন, আমার হাতে কত টাকা আছে, আমি কতদূর পর্যন্ত এগোতে পাবো। এটা একজন দক্ষ ভালো সাব কন্ট্রাক্টর প্লাস একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনি পরামর্শ নেবেন। আপনি প্রয়োজন হলে যাচাই বাছাই করার জন্য আরো 2-3 জনের কাছ থেকে আপনি রেট নিবেন এবং কস্টিং গুলো শুনে নেবেন। দেখবেন কারটা মিলে যাচ্ছে, কারটা শর্ট করতেছে, তাতে আপনি বুঝতে পারেন। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রেখে বাসা কাজ শুরু করার আগে অবশ্যই এই কাজটি করবেন। এই কাজটি আমরা অনেকে না করার কারণে আমরা মাঝ পথে প্রত্যেকটা ভবনের কাজ আটকিয়ে যায়। এটি একটাই কারণ যে আমরা সঠিক কস্টিং সম্বন্ধে জানি না এবং আমরা যার কাছ থেকে পরামর্শ নেই তারাও আমাদেরকে ভুল ভ্রান্তি একটি কস্টিং দেয়। এতে করে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি না এবং ওই অর্ধেক কাজ করে দিয়ে আবার অনেক বিপদের মধ্যে পড়তে হয় এবং ঋণে যাওয়ার জন্য হয়ে থাকি। এই ভুলটা কখনোই করবেন না। আরেকটা বিষয় হচ্ছে, কখনোই ভবন লোন বা কিস্তিতে করার চিন্তা ভাবনা একদম মাথা থেকে ঝেড়ে ফেলবেন। কখনোই লোনের দিকে ধাবিত হবেন না। যে ইন্টারেস্ট, যে পরিমাণ ব্যয়, এতে করে আপনাকে নিঃস্ব করে দিবে। আরেকটা বিষয়, কেউ ভবন লোন দিয়ে ভবন করার পরে তার যদি ভালো ইনকাম না থাকে, সে লোন নিয়ে আরো ভালো বিপদে পড়ে যাবে। তার বাসা কমপ্লিট হওয়ার পর একটা ভাড়াটিয়ে চলে যাওয়ার পর মিনিমাম 2-1 মাসের মধ্যে আরেকটা ভাড়াটিয়ে আসতে পারে। এই 2-1 মাসের ভাড়া আপনি কোথায় পাবেন এবং ব্যাংকে কিভাবে ইন্টারেস্ট দিবেন, এগুলো অনেক বিষয় রয়েছে, এটি পরবর্তী ভিডিওতে আমি আপনাকে বলবো।
অবশ্যই এই ভিডিওটা আমি একটাই বলবো, যারা বাসার কাজ শুরু করবেন আগে ভালোভাবে এস্টিমেট কস্টিং করে নেবেন, এস্টিমেট কস্টিং জেনে নেবেন যে কত টাকা পর্যন্ত এই ভবনের কস্টিং হতে পারে, তারপর আপনারা কাজ স্টার্ট করবেন। আমি আবারও বলবো, আপনারা আমাদের এই পেজটি এবং চ্যানেলটি ফলো লাইক দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন ভিডিও আরো সুন্দর সুন্দর আসবে। ভালো থাকবেন। সবাইকে আবারও এয়ার ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সুস্বাগতম। আসসালামু আলাইকুম।